হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এখন শুরু হচ্ছে ক্লাস 12-এর এবিটি এর যে টেস্ট পেপার তার সলিউশন। এখানে পেজ নাম্বার 20-তে 3 নম্বরে যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলিউশন করা হবে। তোমরা ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে এবং প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার খাতায় লিখে নেবে। এবং কেউ যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো 3 নম্বরে প্রথম যে কোশ্চেনটা আছে, কোশ্চেন নাম্বার 8, কি আছে? স্থির তড়িৎ সংক্রান্ত কুলম্বের উপপাদ্যটি লেখো। তার সঙ্গে আছে গাউসের উপপাদ্য হতে ইহা প্রমাণ করো। তাহলে দেখো প্রথম কোশ্চেনটার যে আনসার, স্থির তড়িৎ সংক্রান্ত কুলম্বের উপপাদ্য, সেটা হচ্ছে এইটা। কি? কোনো বস্তুর নিকটতম বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান ওই বস্তুর আধানের তলমাত্রিক ঘনত্বের 1/ε গুণ। ঠিক আছে, এটাই হচ্ছে কুলম্বের উপপাদ্য, তার যে বিবৃতি সেই বিবৃতিটা। তার সঙ্গে কি আছে? গাউসের উপপাদ্য হতে ইহা প্রমাণ করো। তাহলে গাউসের উপপাদ্য থেকে কুলম্বের যে সূত্র তার যে প্রমাণ, সেই প্রমাণটা দেখো এখানে ক্যালকুলেশন করা আছে। ভালো করে দেখো, প্রথমে একটা এরকম তল নেওয়া হলো, সেই তলটাতে ধরো প্লাস আধান আছে, সেখানে একটা ছোট্ট গাউসীয় তল কল্পনা করা হলো। সেই গাউসীয় যে তল, সেই তলটা হচ্ছে এইটা ডিএস। আমরা জানি কোনো তল সেটা কী রাশি? ভেক্টর রাশি। তার যে ক্ষেত্রফলটা তার অভিমুখ হয় তল থেকে লম্বভাবে। তাহলে দেখো এখানে ডিএস ক্ষেত্রফল নেওয়া হলো, তার অভিমুখ এই দিকে, আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেটা তার অভিমুখও কী হবে? ওই দিকেই হবে। তাহলে ওটার সাহায্যে আমরা কি করব? ওই তড়িৎ ক্ষেত্র যে প্রাবল্য সেটা ক্যালকুলেট করব। তাহলে এখানে দেখো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি ক্যালকুলেশন করা হয় তাহলে ফর্মুলা এটা ই ডট ডিএস, এটাকে ভাঙলে দেখো ই ইন্টু ডিএস আসবে, কারণ এখানে ডিএস আর ই এর ক্ষেত্রফলটা কি একই দিকে থাকবে, মানে ই এর অভিমুখ আর ডিএস ক্ষেত্রফলের অভিমুখ। ঠিক আছে, আর বাকি যে তলগুলোর জন্য থাকবে না। যে ফাইনালি দেখো ই ডিএস এটা সমান সিগমা ইন্টু ডিএস ইন্টু 1/ε। এবার যদি ধরো বায়ু মাধ্যম না থাকে তাহলে এপসাইলন হবে, আর বায়ু মাধ্যম হলে এপসাইলন নট। আর এখানে সিগমাটা কি? সিগমাটা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব। তাহলে এতটুকু তোমাকে লিখে লিখে ক্যালকুলেশনটা করতে হবে। ঠিক আছে, যেহেতু অনেক বড় লেখা ওই জন্য আমি না লিখে এখানে আমি একটা বই থেকে ছবি তুলে এটাকে দিয়ে দিয়েছি। ঠিক আছে, নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, ওর সঙ্গে অথবাতে 8-এর একটা কোশ্চেন আছে, তড়িৎ ফ্লাক্স কাকে বলে? তাহলে দেখো তড়িৎ ফ্লাক্স তার ডেফিনেশন হচ্ছে এটা, কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার যে সংখ্যা সেটাকে বলা হচ্ছে তড়িৎ ফ্লাক্স। এর মাত্রা লিখতে বলেছে। তড়িৎ ফ্লাক্সের ম্যাথামেটিক্যাল ইকুয়েশনটা আগে দেখো। তড়িৎ ফ্লাক্স একে ফাই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ফাই এটা সমান হয় ই ডট এস। ঠিক আছে, বা এটাকে যদি আমরা ভাঙি ই ইন্টু এস ইন্টু কী হবে? কস থিটা, যেখানে থিটাটা হচ্ছে তোমার ই আর এস যে ক্ষেত্রফল তার মধ্যবর্তী কি কোণ। এবার আমরা তার মাত্রা ক্যালকুলেট করব। তাহলে দেখো ফাইয়ের মাত্রা এটা সমান হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এর মাত্রা। ঠিক আছে, তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেটা তার মাত্রাটা আগে আমরা কি লিখব? তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মাত্রা হয় এম এল T⁻³ I⁻⁻1। দেখো আমরা জানি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এটা সমান কি F/Q। এখান থেকে তুমি এর মাত্রাটা পেয়ে যাবে। এফ এর মাত্রা ml T⁻², আর আধানের মাত্রা কত? IT। তাহলে দেখো কি আসছে? ml T⁻³ I⁻1। দেখো সেটা লিখেছি। সেই সঙ্গে সঙ্গে এসটা কি? ক্ষেত্রফল। ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে L²। আর কস থিটা তার কোনো রকমের মাত্রা থাকে না। তাহলে আলটিমেট কি আসছে? ml³ বা ml⁻³ T⁻³ I এর পাওয়ারে কত? -1। এটা হচ্ছে তড়িৎ ফ্লাক্সের মাত্রা। ঠিক আছে,
তারপরে দেখো একটা অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্কটা এবার আমরা করব, ম্যাথামেটিক্যাল প্রবলেম। দেখো কি বলেছে, দেওয়া আছে তড়িৎ ক্ষেত্রের কোনো স্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে দেখো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই সমান, এটা দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, অত নিউটন পার কুলম বা নিউটন কুলম ইনভার্স। ওই স্থানে ওয়াইজেড তলের সমান্তরালে স্থাপিত 0.5 মিটার বাহু বিশিষ্ট কোনো বর্গাকার পাতের মধ্য দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স। দেখো তল যেটা সেটা কোথায় আছে, ওয়াইজেড তল। তাহলে ওয়াইজেড তল যদি হয় তাহলে তার যে ক্ষেত্রফল এস, এটা সমান হবে 0.5 ইন্টু 0.5। দেখো বর্গাকার কি বলেছে, একটা তল বলে দিয়েছে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি বাহু স্কোয়ার। বাহু কত বলে দিয়েছে, 0.5। আর এটা যেহেতু কোন তলে আছে, ওয়াইজেড তলে আছে, তাহলে এর যে অভিমুখ সেই অভিমুখটা হবে আই ক্যাপ বরাবর, অত কি মিটার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফল আর এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে তড়িৎ ফ্লাক্স। তাহলে তড়িৎ ফ্লাক্স ফাই, এর ফর্মুলা দেখো এখানে আমরা অলরেডি লিখে রেখেছি, এটা সমান হয় ই ভেক্টর ডট এস ভেক্টর। তাহলে এটা দেখো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ ডট 0.5 তার স্কোয়ার, এখানে দেখো আই ক্যাপ। আমরা জানি আই ক্যাপের সঙ্গে আই ক্যাপের ডট প্রোডাক্ট 1 হয়, বাকিগুলো কি হয়, 0 হয়। তাহলে এখানে আলটিমেট এটা আসবে 2 ইন্টু 0.5 তার স্কোয়ার। এটা তড়িৎ ফ্লাক্স, আর তড়িৎ ফ্লাক্সের একক হয় ভোল্ট ইন্টু মিটার, এটা ঠিক আছে, ভোল্ট ইন্টু মিটার। তাহলে এটা হবে অ্যান্সার। এটা ক্যালকুলেটরে তোমরা বসাবে, যে মানটা আসবে সেটাই হবে অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ। এটা ভালো করে মনে রাখবে, ওয়াই জেড তল, তাহলে এক্সটা নেই, তার মানে এক্স অক্ষ বরাবর হবে, মানে আই ক্যাপ। যদি ধরো বলতো এক্স ওয়াই তল, তাহলে তখন হতো জেড অক্ষ বরাবর, অর্থাৎ কে ক্যাপ। এটা ভালো করে মনে রাখবে এই কনসেপ্টটা। এবার আমরা নেক্সট যে কোশ্চেন সেটাতে চলে যাব। দেখো কি বলেছে কোশ্চেনে, কোনো সমান্তরাল পাত ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী স্থান কে পরাবৈদ্যুতিক মাধ্যম দ্বারা পূর্ণ, এর ধারকত্বের রাশিমালা নির্ণয় করো। তাহলে সমান্তরাল পাত ধারকের ধারকত্বের যে রাশিমালা এবছরের জন্য তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা কিন্তু পরীক্ষায় আসে, গত বছর আসেনি, ওই জন্য তোমরা ভালো করে দেখে রাখবে। তাহলে দেখো সমান্তরাল পাত, এখানে একটা আমরা পাত নিচ্ছি, এই পাতটাতে যে আধান আছে সে আধান হচ্ছে কত, প্লাস আধান। আর নিচের যে পাত, সেই পাতে আধান আছে মাইনাস আধান। এর আধান আমরা ধরে নিচ্ছি প্লাস কিউ, আর এটা কত, মাইনাস কিউ। আর পাতের যে ক্ষেত্রফল বা এরিয়া, সেই এরিয়া যেটা, এটাকে আমরা ধরে নিচ্ছি আলফা। আর এদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা যদি ডি হয়, তাহলে এই সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কত হবে। তাহলে দেখো এই যে পাত দুটো আছে তার মাঝখানের যে অংশ, সেই অংশটা অবশ্যই একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বা সুষম তড়িৎ ক্ষেত্র হবে। তাহলে পাতের মাঝের যে কোনো একটা যদি আমরা বিন্দু ধরে নিই, সেই বিন্দুটা তুমি ধরে নাও পি। তাহলে পি বিন্দুতে যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ক্যালকুলেশন করো, এর জন্য একটা থাকবে। তাহলে দেখো যেহেতু এটা প্লাস আধান, তাহলে এর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেটা, সেটা দেখো নিচের দিকে থাকবে, কারণ আমরা জানি ধনাত্মক আধানের তড়িৎ ক্ষেত্র সে আধানটা থেকে বা প্লাস আধান থেকে দূরের দিকে হয়। তাহলে এই দিকে এটা যদি তুমি ক্যালকুলেশন করো, তাহলে এটা দেখো সিগমা বাই 2k এপসাইলন নট, এটা আসবে, যেখানে কেটা হচ্ছে এই পাত দুটোর মাঝের যে অংশটা আছে তার পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। তাহলে এটা হলো ইলেকট্রিক পোটেনশিয়াল, ইলেকট্রিক ফিল্ড কার জন্য, উপরের পাতটার জন্যে। ঠিক নিচের পাতটার জন্য একটা পাওয়া যাবে। এবং এটা কিভাবে আসে, এটা গাউসের উপপাদ্য থেকে আমরা অলরেডি দেখেছি। তাহলে এর জন্যে এখানে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটাও দেখো নিচের দিকে হবে, কারণ এই আধানটা কি মাইনাস, আমরা জানি মাইনাস আধানের তড়িৎ ক্ষেত্র সে আধানের দিকে হয়, তাহলে নিচের দিকে। এর জন্য যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এটা সিগমা বাই কত, 2k এপসাইলন নট আসবে। তাহলে দেখো দুটো তড়িৎ ক্ষেত্র দুটো পাতের জন্যে, সেই দুটো কি একই দিকে হচ্ছে, তাহলে ওখানে রেজাল্ট্যান্ট বা লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি তুমি ক্যালকুলেশন করো, সিগমা বাই 2k এপসাইলন নট
প্লাস সিগমা বাই 2k এপসাইলন নট, এটা যোগ করলে সিগমা বাই k এপসাইলন নট। এটা হচ্ছে পাত দুটোর মধ্যবর্তী যে অংশ, সেই অংশের ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। আচ্ছা, তাহলে এই পাত দুটোর একটাতে দেখো প্লাস আধান, একটাতে মাইনাস আধান আছে, তাহলে বিভব পার্থক্য যদি ক্যালকুলেট করো তাহলে এটা সমান দেখো হবে E ইন্টু ডি। অলরেডি এটা আমরা জানি তড়িৎ বিভব আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মধ্যে রিলেশন। তাহলে ই এর জায়গায় সিগমা বাই k এপসাইলন নট ইন্টু কত ডি। এবার আমরা কি করব, ধারকত্ব ক্যালকুলেশন করব। ধারকত্ব সি, এটা সমান তোমার হয় সি সমান হয় কিউ বাই কত ভি, সি সমান কত কিউ বাই ভি। তাহলে এখানে কিউ, ভি এর জায়গায় দেখো এই ভ্যালুটা, তাহলে সিগমা ইন্টু ডি, আর কে এপসাইলন নটটা কোথায় চলে গেল উপরে। তাহলে দেখো সি সমান কি আসছে, কিউ উপরে আছে, তাহলে কিউ বাই সিগমা মানে কি আধানের তলমাত্রিক ঘনত্ব, সেটা হয় আধান বাই কি ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা আলফা, এখানে ডি, আর উপরে দেখো কে এপসাইলন নট আলফা, কে এপসাইলন আছে অলরেডি, কিউ কিউ কেটে দাও, তাহলে সিগমা সমান দেখো কে এপসাইলন নট, আলফাটা উপরে চলে গেল বাই কত ডি। এটাই হচ্ছে সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা। এবার এটা একটু নিজের ভাষায় লিখতে হবে যে ধরি দুটি পাত পরস্পর সমান্তরালভাবে আছে, তাদের একটাতে ধনাত্মক আধান আর একটাতে ঋণাত্মক আধান। দেখো লেখাটা কিভাবে লিখতে হবে, এখানে দেখো একটা আমি লেখা অলরেডি এখানে আপলোড করে রেখেছি, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমার লেখাটা স্টার্ট করতে হবে, এই জায়গাটা থেকে। ধরা যাক যেখানে এত দূর পর্যন্ত ক্যালকুলেশন করতে হবে, 3 নাম্বার যদি থাকে তাহলে তোমাকে এতটুকু করে কিন্তু দেখাতে হবে, নাহলে লেখাটা তুমি যদি নিজের মতো করে ভাষা দিয়ে লেখো ওটা বেটার হবে, ক্যালকুলেশনটা একটু ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা। আচ্ছা, এর সঙ্গে একটা কোশ্চেন দেখো আছে, পাত দুটির প্রত্যেক পাতের ক্ষেত্রফল দ্বিগুণ এবং তাদের মধ্যে দূরত্ব অর্ধেক করা হলে তাতে সঞ্চিত তড়িৎ শক্তির কীরূপ পরিবর্তন হবে। তাহলে সমান্তরাল পাত ধারকের দেখো এই যে মিডিল অঞ্চল, সেই মিডিলের যে তড়িৎ ক্ষেত্র আছে, সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা শক্তি সঞ্চিত থাকে। সেই সঞ্চিত শক্তির রাশিমালা যদি ইউ হয়, তাহলে ইউ সমান অ্যাকচুয়ালি হয় হাফ সিভি স্কোয়ার, ঠিক আছে। সি আর ভি এর ভ্যালুটা যদি আমরা বসিয়ে দিই, তাহলে আলটিমেট এই রাশিমালাটা আসবে 1/2, এটা হবে কে এপসাইলন নট ই স্কোয়ার ইন্টু এখানে আলফা ইন্টু কত ডি। এটা হচ্ছে রাশিমালা। তাহলে সমান্তরাল পাত ধারকের মিডিলে যে তড়িৎ ক্ষেত্র আছে, সেই তড়িৎ ক্ষেত্রে সঞ্চিত শক্তির রাশিমালা এইটা। তুমি এই যে সঞ্চিত শক্তি হাফ সিভি স্কোয়ার, ওখানে সি এর জায়গায় এইটা আর ভি এর জায়গায় ই ইন্টু ডি বসাবে, দেখবে এই রাশিমালাটা আসবে। এটা হচ্ছে রাশিমালা। এবার কোশ্চেনে কি বলেছে, পাত দুটির প্রত্যেকের ক্ষেত্রফল কত দ্বিগুণ, মানে আলফা যেটা সেটা 2 আলফা হয়ে গেল, এবং তাদের মধ্যে দূরত্ব কি করে দেওয়া হলো, অর্ধেক করে দেওয়া হলো, ঠিক আছে। তাদের মধ্যে যে দূরত্ব সেটা কি অর্ধেক করা হলো, তাহলে তখন কি হবে, ঠিক আছে। পাত দুটির প্রত্যেকের পাতের ক্ষেত্রফল হচ্ছে দ্বিগুণ এবং তাদের মধ্যে দূরত্বটা কি অর্ধেক করে দেওয়া হলো, তাহলে পরে সঞ্চিত যে শক্তি সেটাকে আমরা ধরে নিচ্ছি কত ইউ ড্যাশ। তাহলে এটা সমান দেখো কত আসছে 1/2 কে এপসাইলন নট ই স্কোয়ার। আচ্ছা, ক্ষেত্রফলকে কি করা হয়েছে দ্বিগুণ, মানে এটা 2 আলফা, আর দূরত্ব যেটা সেই দূরত্বটাকে কি করে দেওয়া হয়েছে অর্ধেক, তার মানে এটা ডি বাই কত 2। তাহলে 2 2তে কেটে যাচ্ছে, তাহলে একই থাকছে, তাহলে ইউ ড্যাশ সমান কত আসবে, ইউ আসবে ইউ ড্যাশ, এটা সমান দেখো আলটিমেট কত আসছে ইউ, অর্থাৎ সঞ্চিত শক্তির কোনো রকমের পরিবর্তন হবে না। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা নেক্সট যে কোশ্চেন সেই কোশ্চেনটাই চলে যাব। দেখো কি বলেছে, দেখো 10 নম্বরের যে কোশ্চেন, চলকুণ্ডলী গ্যালভানোমিটারের বিভব সুবেদিতা বলতে কি বোঝো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই সুবেদিতা কিভাবে বাড়ানো যায়, এই গ্যালভানোমিটারকে অ্যামমিটারে পরিণত করবে কিভাবে। তাহলে 3টে কোশ্চেন আছে দেখো।
প্রথমে আছে চলকুণ্ডলী গ্যালভানোমিটারের বিভব সুবেদিতা বলতে কি বোঝো। তাহলে এ হচ্ছে বিভব সুবেদিতার সংজ্ঞা। কি, গ্যালভানোমিটার কুণ্ডলীর দুই প্রান্তে একক বিভব প্রভেদ প্রযুক্ত হওয়ার ফলে গ্যালভানোমিটার যে পরিমাণ বিক্ষেপ দেখায় সেটাকেই বলা হচ্ছে তোমার বিভব সুবেদিতা। আমরা গ্যালভানোমিটার কিভাবে তৈরি করা হয় তার কার্যনীতি দেখেছি, যে সেখানে একটা কয়েল থাকে, সেখানে তার চারিদিকে কি মানে দুই সাইডে ম্যাগনেট থাকে। তাহলে এই একক বিভব যদি কি করা হয়, ওই গ্যালভানোমিটারের যে কুণ্ডলী আছে তার দুই প্রান্তে প্রয়োগ করা হয়, তাহলে তার যে বিক্ষেপটা ঘটবে সেই বিক্ষেপটাকে বলা হচ্ছে কি বিভব সুবেদিতা। সেটাকে মেজার করা হয় কিভাবে, থিটা বাই ভি দ্বারা। থিটা হচ্ছে যতটা কোনো বিক্ষেপ ঘটছে, আর ভিটা মানে বিভব। ঠিক আছে, তাহলে এখানে দেখো থিটা বাই ভি মানে একক বিভব যদি আমরা সৃষ্টি করি, তাহলে সেই রাশিমালাটা ডিপেন্ড করে কি, বা তার রাশিমালা হয় এন বি এ বাই সি ইন্টু জি। দেখো এনটা হচ্ছে ওই যে গ্যালভানোমিটারের যে কুণ্ডলী থাকে সে কুণ্ডলীর পাক সংখ্যা, বিটা হচ্ছে কি কুণ্ডলীর যে মাঝখানের অংশ সেখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা থাকে সে ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে কুণ্ডলীর এরিয়া বা ক্ষেত্রফল, আর জিটা হচ্ছে কি গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স, আর সিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। তাহলে এখানে বিভব সুবেদিতার সংজ্ঞা হলো। তারপরে জানতে চেয়েছে সুবেদিতা কিভাবে বাড়ানো যায়। তাহলে গ্যালভানোমিটারের যদি কুণ্ডলীর পাক সংখ্যা বাড়ানো হয় তাহলে বৃদ্ধি পাবে। গ্যালভানোমিটারের কুণ্ডলীতে যে চৌম্বক ক্ষেত্রটা কাজ করছে সেই চৌম্বক ক্ষেত্র যদি আমরা ইনক্রিজ করি বা বৃদ্ধি করি তাহলে বৃদ্ধি পাবে। আর একটা হচ্ছে এ বা কুণ্ডলীর ক্ষেত্রফল যদি বৃদ্ধি করা হয়, এইগুলোর উপরে কিন্তু দেখো ডিপেন্ড করবে সুবেদিতা কিভাবে বাড়ানো যায় সেটা। এর সঙ্গে কোশ্চেন আছে এই গ্যালভানোমিটারকে অ্যামমিটারে পরিণত করবে কিভাবে। তাহলে এটা লিখতে হবে, এই গ্যালভানোমিটারকে অ্যামমিটারে পরিণত করতে গেলে ওই গ্যালভানোমিটারের সঙ্গে একটা সমান্তরালে খুব ক্ষুদ্র মানের রোধ কিন্তু লাগাতে হবে, বা ক্ষুদ্র মানের রোধ লাগাতে হবে। তাহলে গ্যালভানোমিটারকে অ্যামমিটারে পরিণত করতে গেলে বা পরিণত করতে হলে গ্যালভানোমিটারের সঙ্গে সমান্তরালে রোধ যুক্ত করতে হবে। আচ্ছা, নেক্সট যে কোশ্চেন এবার আমরা সেটাতে চলে যাব। দেখো কি বলেছে 11 নম্বরের কোশ্চেন, আলোকবাহী তন্তুর দুটি ব্যবহার লেখো। আলোকবাহী তন্তু বা অপটিক্যাল ফাইবার, এর দুটো ব্যবহার তোমরা নিশ্চয়ই অলরেডি পড়েছো, বইয়ে দেখবে অনেক আছে। তাহলে একটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। চিকিৎসা ক্ষেত্রে শরীরের কোনো একটা জায়গার ছবি তুলতে গেলে বা অপারেশনের সময় এই অপটিক্যাল ফাইবার ইউজ করে সেই জায়গাটা কি স্পষ্টভাবে দেখা যায়। তাছাড়া যোগাযোগ ব্যবস্থায় একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে পাঠাতে গেলে এই অপটিক্যাল ফাইবার ইউজ করা হয়। আচ্ছা, একটি আলোকবাহী তন্তুর এবং তার ক্ল্যাডিংয়ের প্রতিসরাঙ্ক যথাক্রমে এগুলো বলে দিয়েছে। তন্তুর সম্মুখ সমতলে সর্বোচ্চ কত কোণে পড়লে আলোকরশ্মি তন্তুর ভিতরের দেওয়ালে প্রতিফলিত হয়ে অগ্রসর হবে। এর একটা ফর্মুলা আছে, হ্যাঁ, এই ফর্মুলাটা ভালো করে মনে রাখবে। এটা হচ্ছে থিটা 0, এটা সমান হয় √অফ μ1 স্কোয়ার মাইনাস μ2 স্কোয়ার বাই কত μ0 স্কোয়ার। এটা হচ্ছে ফর্মুলা। এবার এখানে দেখো একটি আলোকবাহী তন্তু, তার তন্তুর কি বলে দিয়েছে প্রতিসরাঙ্ক, আর তার ক্ল্যাডিংয়ের প্রতিসরাঙ্ক বলে দিয়েছে। আর একটা জিনিস মনে রাখবে, μ0টা হচ্ছে বায়ু মাধ্যমের ক্ষেত্রে বা ভ্যাকিউমের ক্ষেত্রে এর ভ্যালু কত হয় 1 হয়। তাহলে μ0 এর ভ্যালু তুমি যদি 1 বসিয়ে দাও তাহলে এখানে দেখো থিটা 0 এটার সমান আলটিমেট কত আসবে √অফ μ1 স্কোয়ার মাইনাস কত μ2 স্কোয়ার। μ1 যেটা আলোকবাহী তন্তুর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক, আর μ2টা হচ্ছে কি ক্ল্যাডিং। তাহলে এই ফর্মুলায় আমরা ভ্যালু দুটো বসিয়ে দেবো। দেখো √অফ আলোকবাহী তন্তুর যেটা সেটা বলে দিয়েছে 1.72 তার স্কোয়ার মাইনাস ওটা দেখো আছে 1.43 তার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটার যে ভ্যালুগুলো সে ভ্যালুগুলো পুট করা হলো, এটা তোমরা ক্যালকুলেটারে বসাও, তাহলে দেখো অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তাহলে এখানে আলোকবাহী তন্তুর দুটো ব্যবহার, এখানে 2 নাম্বার বা ওটাতে 1.5 নাম্বার।
সেই সঙ্গে সঙ্গে এখানে যে ম্যাথামেটিক্যাল প্রবলেম এটাতে 1.5 নাম্বার দিয়ে টোটাল 3 নাম্বার থাকবে। আচ্ছা, বা 3 নাম্বারেরই কোশ্চেন এটা, তাহলে হাফ হাফ এই 1.5 করে হয়ে গেল। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, দুটি সুসঙ্গত উৎস হতে আগত তরঙ্গের উপরিপাতের ফলে সৃষ্ট সর্বোচ্চ ও সর্বনিম্ন প্রাবল্যের অনুপাত 25:1। তরঙ্গ দুটির প্রাবল্যের অনুপাত নির্ণয় করো। দেখো, আমরা ধরে নিচ্ছি একটার প্রাবল্য হচ্ছে I1 আর আরেকটার প্রাবল্য হচ্ছে কত I2। এটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। আর Imax আর Imin-টা বলে দিয়েছে। আর একটাও ধরে নিচ্ছি এদের প্রথমটার বিস্তার A1 আর দ্বিতীয়টার বিস্তার কত A2, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে প্রশ্নানুসারে দেখো কি বলে দিয়েছে, Imax বাই Imin এটা সমান হচ্ছে 25/1। এটা ঠিক আছে। এবার Imax যেটা, সেটা আবার দেখো লেখা যায় A1 প্লাস A2 তার আবার কি স্কোয়ার, আর Imin মানে হচ্ছে A1 মাইনাস A2 তার স্কোয়ার। এটা সমান কত 25/1। আচ্ছা, এটাকে যদি আমরা দুই দিকে রুট করে দিই তাহলে কি হবে, দুই দিকে যদি রুট করে দিই তাহলে এটা হবে A1 প্লাস A2 বাই নিচে দেখো A1 মাইনাস A2, আর এটা রুট করলে দেখো কত হবে 5/1। আচ্ছা, এইবার এটাকে কি করব, আমরা যোগ ভাগ প্রক্রিয়া করব। তাহলে দেখো A1 প্লাস A2 প্লাস A1 মাইনাস A2, নিচে A1 প্লাস A2 মাইনাস A1 প্লাস A2, এটা সমান হচ্ছে দেখো 5+1/5 - 1, এটা আসবে। আচ্ছা, এখানে A2 কেটে গেল আর এখানে নিচে A1 কেটে গেল, তাহলে 2A1 বাই কত আসছে 2A2, 2 কেটে যাবে, উপরে দেখো 6/4, তার মানে 3/2, তাহলে A1 বাই A2 এটা সমান আসছে কত 3/2। ক্লিয়ার? আচ্ছা, আমাদেরকে ক্যালকুলেশন করতে বলেছে I1 বাই I2। তাহলে দেখো আমরা জানি I1 বাই I2 এটা সমান হচ্ছে A1 স্কোয়ার বাই কত A2 স্কোয়ার, কারণ প্রাবল্য বিস্তারের বর্গের কি হয় সমানুপাতিক হয়, তাহলে এটা হবে। এবার এখানে দেখো A1 বাই A2 3/2 আছে, তার মানে এটা 9 আর এটা কত হয়ে গেল 4, তাহলে I1 বাই I2 এটা সমান আসবে 9/4 বা I1:I2 এটা সমান হবে 9:4। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম। এরকম টাইপের প্রবলেম তোমাদের যে কাছে যে বইটা আছে সেই বইয়ে দেখবে অনেক দেওয়া আছে, প্রত্যেকটা প্রবলেম কিন্তু ভালো করে দেখবে, এখান থেকে কিন্তু প্রবলেম থাকে। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা আছে, দুটি অনুরূপ মোমবাতি হতে ব্যতিচার ঝালো সৃষ্টি হয় না কেন? তাহলে দেখো, খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে ব্যতিচার তৈরি হতে গেলে বা ব্যতিচার ঝালো সৃষ্টি হতে গেলে কি কি শর্ত মেনটেন করতে হবে। তাহলে দেখো, ব্যতিচার ঝালো সৃষ্টি হতে গেলে যে দুটো আলোক তরঙ্গের উপরিপাতন হবে সেই আলোক তরঙ্গ দুটোকে অবশ্যই কোহেরেন্ট বা সুসঙ্গত হতে হবে। এবার দুটো মোমবাতি থেকে বা একটা মোমবাতি থেকে, আচ্ছা দুটি অনুরূপ মোমবাতি মানে দুটো মোমবাতি বলেছে একই রকমের, তাহলে সেখান থেকে যে আলোক রশ্মি দুটো যাবে, তাহলে দুটি অনুরূপ মোমবাতি থেকে নির্গত আলোক রশ্মি সুসঙ্গত হয় না, ওই জন্যে সেই দুটো আলোক রশ্মির উপরিপাতন হলে তাদের ব্যতিচার ঘটবে না। ঠিক আছে? তাহলে যেহেতু দুটি অনুরূপ মোমবাতি থেকে নির্গত আলোক রশ্মি সুসঙ্গত হয় না, ওই জন্য তাদের ব্যতিচারও হবে না, কারণ ব্যতিচার হতে গেলে আলোক রশ্মি দুটোকে অবশ্যই কি সুসঙ্গত হতে হবে। আচ্ছা, অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে দেখো, তরঙ্গ বিস্তার সম্পর্কিত হাইগেন্সের নীতিটি লেখো, এর সাহায্যে আলোর প্রতিসরণের সূত্র দুটি প্রমাণ করো। দেখো, হাইগেন্সের নীতি এবং এর সাহায্যে আলোর প্রতিসরণের যে সূত্র
বিশাল বড় একটা প্রমাণ, আশা করছি তোমাদের সবার কাছে বইয়ে লেখা আছে, লেখাটা দেখবে। আর আমি তোমাদেরকে বলছি, তোমরা আমার প্লে লিস্টে যাবে, সেখানে দেখবে আলোর ব্যতিচার বলে যে চ্যাপ্টার, সেটা কমপ্লিট করা আছে। এই হাইগেন্সের নীতির সাহায্যে কিভাবে আলোর প্রতিফলন এবং প্রতিসরণ এই দুটো সূত্রের প্রমাণ লিখে লিখে কিভাবে লিখতে হবে খুব সুন্দরভাবে ওখানে বোঝানো আছে, তোমরা ওখান থেকে দেখে নেবে, কারণ এখানে লিখতে গেলে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, দেখো এরপরে যে কোশ্চেনটা আছে কি বলেছে, বস্তু তরঙ্গ সম্পর্কিত ডি ব্রগলি প্রকল্পটি লেখো। তাহলে বস্তু তরঙ্গ সম্পর্কিত ডি ব্রগলির প্রকল্প হচ্ছে, কোনো একটা কণা যদি গতিশীল হয় তাহলে তার সঙ্গে সঙ্গে একটা তরঙ্গ সৃষ্টি হবে, যাকে বলা হয় পদার্থ তরঙ্গ, যার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এটা সমান হবে h/p। এটা হচ্ছে ডি ব্রগলির প্রকল্প, যে কোনো একটা কণা গতিশীল হলে তার সঙ্গে সঙ্গে কী হবে, একটা তরঙ্গ সৃষ্টি হবে, যেটাকে বলা হচ্ছে পদার্থ তরঙ্গ। ঠিক আছে, এবার কি বলেছে, বোর তত্ত্ব হতে ইহা প্রমাণ করো। মানে বোর যে অ্যাটমিক মডেল, সেখান থেকে আমরা এবার ডি ব্রগলি যে হাইপোথেসিস বা ডি ব্রগলি যে প্রকল্প, সেটা আমরা প্রমাণ করব। দেখো বোরের প্রকল্পটা কি ছিল, যে এটা একটা ধরো মাঝখানে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন কী করছে, রোটেট করছে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে। তাহলে বোরের কোয়ান্টাম শর্ত আমরা জানি যে ইলেকট্রন যেটা ঘুরছে তার কৌণিক ভরবেগ mvr, এটা সমান হয় nh/কত 2π। এটা হচ্ছে ফর্মুলা, mvr এটা সমান nh/কত 2π। এবার এখানে দেখো ইলেকট্রন যখন ঘুরছে, তাহলে ইলেকট্রনের এর সঙ্গে সঙ্গে দেখো কী হবে, তরঙ্গ সৃষ্টি হবে। এটা হচ্ছে তরঙ্গ, এরকমভাবে সৃষ্টি হলো। তাহলে এখানে যে তরঙ্গটা সৃষ্টি হবে, সেই তরঙ্গটা অবশ্যই স্থানু তরঙ্গ, কারণ একটা জায়গার মধ্যে কি হচ্ছে, সীমাবদ্ধ থাকে। এটা ছবি। তাহলে ইলেকট্রন গতিশীল হচ্ছে, তার জন্যে কী হবে, ওয়েভ সৃষ্টি হবে। এটা হচ্ছে ডি ব্রগলির প্রকল্প। এবার আমরা এইখান থেকে এই ডি ব্রগলির যে প্রকল্প ল্যামডা সমান h/p, এটা কি প্রুভ করব। তোমাদের বইয়ে দেখবে দেওয়া আছে যে ডি ব্রগলির প্রকল্প থেকে বোরের কোয়ান্টাম শর্তটা প্রমাণ, অর্থাৎ এটাকে সত্য ধরে নিয়ে আমরা এটা প্রমাণ করেছিলাম। এটাতে উল্টো, mvr সমান nh/2π, এটা ধরে নিয়ে এটা কি ক্যালকুলেশন করব। আচ্ছা, এবার এখানে আমরা ধরে নিচ্ছি যে ইলেকট্রন যখন মুভ করছে, সেখানে n সংখ্যক কী হচ্ছে, পূর্ণ তরঙ্গ সৃষ্টি হচ্ছে। তাহলে n সংখ্যক যদি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়, তাহলে তার যে দৈর্ঘ্য সেটা কত, n ল্যামডা আসবে। আর এর যেহেতু ব্যাসার্ধ r, তাহলে এই n ল্যামডা এটার সমান দেখো আমরা লিখতে পারবো এর পরিধি 2πr। দেখো কটা তরঙ্গ সৃষ্টি হয়েছে, n সংখ্যক, আর একটা তরঙ্গের দৈর্ঘ্য ল্যামডা। তাহলে টোটাল এই তরঙ্গ দৈর্ঘ্য যদি ক্যালকুলেশন করি n ল্যামডা, সেটা নিশ্চয় এই বৃত্তাকার পথের যে পরিধি তার সঙ্গে কী হবে, সমান হবে 2πr। আচ্ছা, এইবার একটা কাজ করি, আমরা যে কোনো একটার ভ্যালু নিয়ে এই সমীকরণে বসিয়ে দিই। n এর ভ্যালুটা নিয়ে নিই। তাহলে দেখো n এটার সমান কত আসছে, 2πr/কত ল্যামডা, তাই তো। দেখো জাস্ট ল্যামডাটার নিচে নামিয়ে দিলাম, সেই ভ্যালুটা এবার এখানে বসাই। তাহলে বাম দিকে কি আছে, mvr এটার সমান nh। আচ্ছা, n এর জায়গায় ভ্যালুটা বসাবো। n এর জায়গায় হচ্ছে 2πr/কত ল্যামডা, আর এখানে দেখো h/কত 2πটা আছে। এখানে 2π কি হয়ে গেল, কেটে গেল। এখানে আর আর কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে দেখো ল্যামডা সমান কি দাঁড়াচ্ছে, উপরে আছে h, নিচে কত mv হলো। আচ্ছা, এইবার mv মানে আবার p হয়, তাহলে ল্যামডা সমান আলটিমেট দেখো h/কত p। mvটাকে মোমেন্টাম বা ভরবেগ, সেটাকে p দ্বারা যদি আমরা প্রকাশ করি, তাহলে ল্যামডা সমান h/p, এটা হলো। তাহলে এখান থেকে দেখো এই সূত্রটা কিন্তু চলে আসলো, অর্থাৎ বোরের যে কোয়ান্টাম শর্ত, সেখান থেকে ডি ব্রগলির যে হাইপোথেসিস, তার যে ম্যাথামেটিক্যাল ইকুয়েশান, সেটা হলো। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা আছে কি বলেছে, একটি আলফা কণা ও প্রোটন কণার গতিশক্তি সমান, তাদের সাথে যুক্ত ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো।
তাহলে একটা আলফা আর একটা প্রোটন, তাদের গতিশক্তি সমান বলে দিয়েছে। আচ্ছা, এখানে দেখো এই বোরের যে কোয়ান্টাম ডি ব্রগলির যে হাইপোথেসিস, সেখানে আমরা কি পাচ্ছি, ল্যামডা সমান h/p। পিটা কি ভরবেগ। দেখো এটাকে আবার আমরা এইভাবে লিখতে পারি, h/p মানে ভরবেগ, এর জায়গায় লিখতে পারবো 2√2me, কারণ p সমান কত হয়, 2me হয়। তাহলে এখানে দেখো ল্যামডা সমান h/√2me। এইচটা কি, প্ল্যাঙ্কের ধ্রুবক, সেটা একটা ধ্রুবক রাশি। আর এই যে কোশ্চেন, সেটা দেখো দুটো বলে দিয়েছে যে তাদের গতিশক্তি কি সমান। তাহলে গতিশক্তি যদি সমান হয় তাহলে ইউ ধ্রুবক। তাহলে এখান থেকে দেখো আমরা এটা লিখতে পারবো যে ল্যামডা সমানুপাতিক 1/√m। তাহলে যদি গতিশক্তি সমান হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে এখান থেকে দেখো আমরা এটা পাবো λ1/λ2, এটা সমান m2/কত, m1, এটা হবে। আচ্ছা দেখো আমাদেরকে কার কার অনুপাত নির্ণয় করতে বলেছে, একটি আলফা কণা ও একটি প্রোটন কণার, তাই তো। তাহলে আলফাটা হচ্ছে উপরে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখে দিচ্ছি m আলফা বাই এই ল্যামডা আলফা বাই ল্যামডা পি। তাহলে এটা দেখো ব্যস্তানুপাতিক তো, তাহলে এটা দেখো এম নিচে এটা পি হয়ে গেল আর এটা আলফা হয়ে গেল। আচ্ছা এবার আমরা ভ্যালুগুলো বসাবো। তাহলে ল্যামডা আলফা বাই ল্যামডা পি, উপরে এম পি হচ্ছে প্রোটনের ভর, সেটা যদি এম হয়, আলফা কণার ভর প্রোটনের ভরের কত গুণ হয়, 4 গুণ হয়। তাহলে এটা 4m হয়ে গেল। দেখো ভালো করে, ঠিক আছে। এবার mm যদি কেটে দাও তাহলে 1/√of কত, 4, তার মানে 1/2। তাহলে এখান থেকে ল্যামডা আলফা ইস টু ল্যামডা পি, এটা সমান কি আসবে, 1:2 হলো। এবার নেক্সট যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা দেখো। দেখো এরপরে অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, কি বলেছে, আলোক তড়িৎ ক্রিয়া প্রদর্শনের জন্য ব্যবহৃত নলের ক্যাথোডের কার্য অপেক্ষক সেটা বলে দিয়েছে। দেখো তাহলে আলোক তড়িৎ ক্রিয়া প্রদর্শনের জন্য ব্যবহৃত নলের ক্যাথোডের তড়িৎ কার্য অপেক্ষক এটা বলে দিয়েছে। কার্য অপেক্ষক মানে তাকে প্রকাশ করা হয় W0 দ্বারা। এটা হচ্ছে 2.14 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্টকে যদি জুলে কনভার্ট করতে হয় তাহলে ইলেকট্রনের আধান দিয়ে গুণ করতে হয়, 1.6 ইন্টু 10⁻⁹ অত কুলম্ব হচ্ছে ইলেকট্রনের আধান। তাহলে এটা কী হয়ে গেল, জুলে হয়ে গেল। আচ্ছা বলেছে ক্যাথোডে ব্যবহৃত ধাতুর প্রারম্ভ কম্পাঙ্ক নির্ণয় করো। দেখো আমরা জানি W0 এটা সমান হয় h/μ0, ঠিক আছে। μ0 এটা হচ্ছে তোমার সূচনা কম্পাঙ্ক বা প্রারম্ভ কম্পাঙ্ক। তাহলে এখান থেকে পেয়ে যাব μ0 এটা সমান হচ্ছে W0/কত, h। W0 এর ভ্যালু দেখো এখানে আমরা পেয়েছি 2.14 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁹ বাই এটা 6.626 ইন্টু 10⁻34। এটা যেহেতু কম্পাঙ্ক, এটা কিসে আসবে, হার্টজে আসবে। এটা ক্যালকুলেটরে যদি তোমরা বসাও তাহলে চলে আসবে। এটা একটা হলো। তারপরে কি বলেছে 2 নম্বরে, এক্ষেত্রে নিবৃত্তি বিভব 0.6 ভোল্ট হলে আপতিত বিকিরণের কম্পাঙ্ক কত হবে। আচ্ছা নিবৃত্তি বিভব মানে এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, V0, এটা সমান বলে দিয়েছে 0.6 ভোল্ট। এক্ষেত্রে নিবৃত্তি বিভব এত হলে আপতিত বিকিরণের কম্পাঙ্ক কত হবে। দেখো আমরা এটা ফর্মুলা জানি, EV0 এটা সমান হচ্ছে h/নিউ মাইনাস কত, W0, ঠিক আছে। যেখানে তোমার নিউটা হচ্ছে যে আলোটা পড়ছে তার কি কম্পাঙ্ক। তাহলে দেখো এখানে V0 এর ভ্যালু বলে দিয়েছে,
আমরা ভ্যালুগুলো বসাবো। তাহলে 1.6 ইন্টু 10⁻⁻19, আর এটা বলে দিয়েছে 0.6, এটা সমান 6.626 ইন্টু 10⁻34 ইন্টু নিউ মাইনাস কত W0। W0 এর ভ্যালুটা দেখো এখানে অলরেডি আমরা পেয়েছি 2.14 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19। তাহলে এই ফর্মুলাতে যদি তুমি এইটাকে বাম দিকে নিয়ে আসো তাহলে প্লাস হয়ে যাবে, দিয়ে ল্যামডা সমান এইটা প্লাস এইটা, দেখো এটা দিয়ে ভাগ করলে দেখো অ্যান্সার চলে আসবে। ক্যালকুলেশন তোমরা নিজেরা করে নেবে। আচ্ছা, তারপরে বলেছে দেখো 3 নম্বর আর একটা কোশ্চেন, আপতিত দুটি নির্দিষ্ট তীব্রতার বিকিরণের জন্য প্রযুক্ত ভোল্টেজ পরিবর্তনের সাথে প্রাপ্ত আলোক প্রবাহ পরিবর্তনের লেখচিত্র অঙ্কন করো। অর্থাৎ আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে আইভি যে লেখচিত্র সেটা আমাদেরকে কি অঙ্কন করতে হবে, দুটো আলাদা আলাদা তীব্রতার। তাহলে এটার লেখচিত্র নিশ্চয়ই তোমরা সবাই জানো, এদিকে যদি ভি হয় এইদিকে যদি আই হয়, তাহলে লেখচিত্র যেটা আলাদা তীব্রতার, তাহলে একটা তীব্রতা 1 আর একটা তীব্রতা 2 এরকম হবে, কিন্তু উভয়ের জন্যে স্টপিং পোটেনশিয়াল যেটা সেটা কিন্তু সেম থাকবে। এটা হচ্ছে ভি আর এটা হচ্ছে আই, ঠিক আছে। এটা হচ্ছে তীব্রতা, এটা I1, এটা I2, তাহলে I2 গ্রেটার দেন কত I1, আর এটা হবে মাইনাস V0। মাইনাস লেখার দরকার নেই, মাইনাস এই দিকে মানে মাইনাস, তাহলে এটা হচ্ছে কি V0 হলো। তাহলে এই লেখচিত্রটাই অঙ্কন করতে বলেছে। এবার আমরা নেক্সট যে কোশ্চেন সেই কোশ্চেনে চলে যাব। দেখো কি বলেছে, তেজস্ক্রিয় মৌলের বিঘটন ধ্রুবকের সংজ্ঞা দাও। বিঘটন ধ্রুবক মানে ল্যামডা যেটা, তার ডেফিনেশন দিতে হবে। দেখো তোমাদের বইয়ে কিন্তু নেই সেইভাবে ভালো করে, তাহলে সংজ্ঞাটা লিখে নাও। দেখো আমরা এটা পড়েছি যে dN/dt এটার সমান হচ্ছে মাইনাস ল্যামডা ইন্টু এন। এবার যদি আমরা ধরো মাইনাসটা না দিই, মানে শুধুমাত্র মান নিই, অ্যাকচুয়ালি মাইনাসটা কিসের জন্য দেওয়া হয়, যে মাইনাস মানে বোঝাচ্ছে যে সময়ের সাপেক্ষে তেজস্ক্রিয় পদার্থ যেটা তার যে পরিমাণ সেটা আস্তে আস্তে কি কমছে। তাহলে যদি আমরা শুধুমাত্র ভ্যালু নিই, তাহলে এখান থেকে দেখো dN/dt এটার সমান ল্যামডা ইন্টু এন, তাহলে ল্যামডা সমান দেখো এটা আসবে dN/dt/n। এখান থেকে আমরা ডেফিনেশনটা পেয়ে যাব কি, কোনো তেজস্ক্রিয় নমুনার মোট পরমাণু সংখ্যার যে ভগ্নাংশ প্রতি সেকেন্ডে বিঘটিত হয় তাকেই বলা হচ্ছে বিঘটন ধ্রুবক ল্যামডা হলো। তারপরে যে কোশ্চেনটা দিয়েছে দেখো, একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 30 দিন এবং কোনো মুহূর্তে উপস্থিত পরমাণুর সংখ্যা 10⁻12 হলে প্রতি সেকেন্ডে বিঘটন সংখ্যা নির্ণয় করো। প্রতি সেকেন্ডে বিঘটন সংখ্যা মানে ল্যামডা ইন্টু এন বা বিঘটনের হার, সেটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো প্রতি সেকেন্ডে কি বলেছে, বিঘটন সংখ্যা। এটা সমান হচ্ছে ল্যামডা ইন্টু এন, ঠিক আছে। ল্যামডা মানে আবার আমরা এটা লিখতে পারি 0.693 বাই কত T½ ইন্টু এন মানে পরমাণুর সংখ্যা, এটা দেখো বলে দিয়েছে 10⁻12। আচ্ছা, এবার T½ এর ভ্যালুটা আমরা বসাবো। তাহলে 0.693 বাই কত T½ মানে অর্ধায়ু, সেটা কত 30 দিন বলেছে। তাহলে 30 একদিন মানে কত 24 ঘন্টা, তাহলে 24 একে সেকেন্ডে করব, তাহলে 60 ইন্টু 60, তাহলে ঘন্টাটাকে মিনিটে করলাম, মিনিটটাকে সেকেন্ড করে দিলাম, ইন্টু এখানে 10⁻12। এটা ক্যালকুলেটারে বসাবে, যেটা অ্যান্সার আসবে ওটাই লিখে রাখবে হলো। আচ্ছা, এটাই 14 নম্বরের কোশ্চেন। এবার আমরা 15 নম্বরে যে কোশ্চেন সেটা চলে যাব। দেখো প্রতি সেকেন্ডে বিঘটনের সংখ্যা, এটাকে বলা হয় বিঘটনের হার বা সক্রিয়তাও বলা হয়। তাহলে তেজস্ক্রিয় বিঘটনের যে হার সেটাকে বলা হয় কি সক্রিয়তা।
তাহলে যদি সক্রিয়তা ক্যালকুলেশন করতে বলতো তাহলে এইভাবে আমরা কিন্তু ক্যালকুলেশন করতাম। নেক্সট যে কোশ্চেন আছে দেখো 15 নম্বরের কোশ্চেন কি বলেছে, বর্তনী চিত্রসহ পিএন সংযোগের পূর্ণ তরঙ্গ একমুখীকরণ ব্যাখ্যা করো এবং ইনপুট ও আউটপুটের লেখচিত্র আঁকো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ডায়োডের ব্যবহার যদি বলে পিএন সংযোগ ডায়োড, তার ব্যবহার হচ্ছে একমুখীকারক হিসেবে। এটা অর্ধতরঙ্গ একমুখীকরক এবং পূর্ণ তরঙ্গ একমুখীকরণ দুটোই গুরুত্বপূর্ণ। এখানে পূর্ণ তরঙ্গ একমুখীকরণ বলেছে, তাহলে এটা হচ্ছে তার বর্তনী চিত্র আর এটা হচ্ছে ইনপুট এবং আউটপুটের লেখচিত্র। ঠিক আছে, সেই সঙ্গে সঙ্গে এই যে ব্যাখ্যা বা লেখা সেটা কিন্তু এখানে আমি দেখো লিখে দিয়েছি। কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে ভালো করে মনে রাখতে হবে। আর এখানে দেখো এইভাবে লিখতে হবে যে যখন এসি কারেন্টের উপরের অংশটা, তাহলে যখন এসি প্রবাহের উপরের অংশটা পজিটিভ নিচের অংশটা নেগেটিভ, তখন ডি1 ডায়োড ফরওয়ার্ড ব্যাস বা সম্মুখ ব্যাসে থাকবে আর ডি2টা রিভার্স ব্যাসে থাকবে। আউটপুটে ডি1-এর জন্য একটা প্রবাহ পাওয়া যাবে। আবার যখন উপরের অংশটা নেগেটিভ নিচের অংশটা পজিটিভ, তখন ডি1 ডায়োডটা বিপরীত ব্যাস, ডি2 ডায়োডটা সম্মুখ ব্যাস থাকবে, তখন ডি2 ডায়োডের জন্য আউটপুটে একটা প্রবাহ পাওয়া যাবে। ওই জন্য কোনো না কোনো একটা দেখো প্রবাহ পাওয়াই যাচ্ছে। আর একটা জিনিস মনে রাখবে, পূর্ণ তরঙ্গে একমুখীকরণে ইনপুটের কম্পাঙ্ক যা হবে আউটপুটের কম্পাঙ্ক কিন্তু তার দ্বিগুণ হবে। বোঝা গেল? ইনপুটের কম্পাঙ্ক যদি তোমার এফ হয়, আউটপুটের যে কম্পাঙ্ক সেটা কথা হবে 2f হবে। হলো? এরপরে যে কোশ্চেনটা আছে দেখো অথবা দিয়ে, জেনার ডায়োড কি? তো এখানে দেখো জেনার ডায়োড কি লেখা আছে। জেনার ডায়োড হলো বা জেনার ডায়োড হচ্ছে উচ্চ ডোপিংযুক্ত একটি বিশেষ ধরনের পিএন সংযোগ ডায়োড যা কেবল বিপরীত বায়াস ভোল্টেজ বৈশিষ্ট্যের বৈকল্য অঞ্চলে বা ব্রেকডাউন রিজিয়নে ক্রিয়া করে। এটা হচ্ছে জেনার ডায়োডের কি সার্কিট ডায়াগ্রাম, বর্তনী চিত্র। আচ্ছা, নেক্সট এখানে যে কোশ্চেনটা আছে দেখো, ভোল্টেজ স্থিতিকারক হিসেবে এর কার্যনীতি বর্তনী চিত্র সহ ব্যাখ্যা করো। মানে জেনার ডায়োডকে কিভাবে ভোল্টেজ রেগুলেটর হিসেবে ব্যবহার করা হয় সেটা দেখো কি বলেছে। আচ্ছা, এটা হচ্ছে জেনার ডায়োডকে কিভাবে ভোল্টেজ রেগুলেটর হিসেবে ব্যবহার করা হয় তার বর্তনী চিত্র। এখানে দেখো, এখানে ইনপুট যেটা সেই ইনপুটে কি অস্থির ভোল্টেজ, মানে ওটা ফ্ল্যাকচুয়েট করতে পারে। এবার যখনই আউটপুট যেটা আছে সেই আউটপুটে যেটা সেটা কিন্তু আমরা স্থির মানের একটা ভোল্টেজ পাবো যদি এখানে একটা জেনার ডায়োড লাগাই। কারণ জেনার ডায়োডটা ভোল্টেজ যদি বেশি হয় সেটাকে কন্ট্রোল করবে, আবার যদি ভোল্টেজ কম হয় সেটাকে কি করবে, মানে একটা স্থির মানের আউটপুটে কি ভোল্টেজ পাওয়া যাবে। ঠিক আছে, তার জন্য দেখো এখানে একটা লোড রেজিস্ট্যান্স লাগানো হয়েছে। যদি ধরো ভোল্টেজ কখনো বেশি হয় তাহলে জেনার ডায়োডের যে ক্রিয়া সেই ক্রিয়ার মাধ্যমে এখানে ভোল্টেজ যেটা আউটপুটে পাওয়া যাচ্ছে সে আউটপুটটা স্থির মানের একটা পাওয়া যাবে। বর্তনী চিত্র খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে এটা লিখে লিখে মানে ছবি এঁকে এঁকে ভালো করে প্র্যাকটিস করবে। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, সাধারণ নিঃসারক সংযোগে এনপিএন ট্রানজিস্টরের বর্তনী চিত্র আঁকো। 3টি স্থির তড়িৎ প্রবাহের জন্য এর আউটপুট বৈশিষ্ট্য লেখচিত্র অঙ্ক। আচ্ছা, এনপিএন ট্রানজিস্টরের সাধারণ নিঃসারক বর্তনী চিত্র, তাহলে এটার ছবি হচ্ছে, আচ্ছা এটা ছবি হচ্ছে এইটা এনপিএন ট্রানজিস্টার। সেই এনপিএন ট্রানজিস্টারের সাধারণ নিঃসারক মানে কমন এমিটার। তাহলে এখানে দেখো এমিটার যেটা সেই এমিটারটা এইদিকে ফরওয়ার্ড বায়াসের সঙ্গেও আছে, ডান দিকে রিভার্স বায়াসের সঙ্গেও আছে। ওই জন্য এটা হচ্ছে কমন এমিটারের যে সার্কিট ডায়াগ্রাম সেই সার্কিট ডায়াগ্রাম। এর সঙ্গে সঙ্গে এই কেসটার ক্ষেত্রে একটা আউটপুট বৈশিষ্ট্য লেখচিত্র অঙ্কন করতে বলেছে। আউটপুট বৈশিষ্ট্য লেখা মানে আউটপুটের কারেন্ট আর আউটপুটের যে ভোল্টেজ সেটা কিভাবে চেঞ্জ হচ্ছে। ইনপুট কারেন্ট আইবি যেটা সে আইবিটাকে কী করা হয়, ফিক্সড করা হয়। তাহলে ইনপুট কারেন্ট আইবিকে ফিক্সড রেখে বা নির্দিষ্ট করে আউটপুট কারেন্ট এবং আউটপুট ভোল্টেজের মধ্যে যে লেখচিত্র সেই লেখচিত্রটাকে বলা হয় আউটপুট বৈশিষ্ট্য লেখচিত্র। এটা হচ্ছে সেই লেখচিত্রটা। এবার এখানে দেখো
কোশ্চেনে বলেছে এই যে লেখচিত্র, সেই লেখচিত্র থেকে কি তোমার যেটা ক্যালকুলেশন করতে বলেছে প্রবাহ বিবর্ধন। এখানে দেখো কি বলেছে, এই লেখচিত্র হতে প্রবাহ বিবর্ধন কিভাবে নির্ণয় করা যায়। আচ্ছা, এখানে দেখো প্রবাহ বিবর্ধন মানে কি বিটা ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, বিটার ফর্মুলা হচ্ছে তোমার ডেল আইসি বাই কত ডেল আইবি। দেখো আমাদেরকে কিন্তু এই লেখচিত্র থেকে অঙ্কন করতে হবে। আর একটা লেখচিত্র আছে, যদি আউটপুট ভোল্টেজ আর এই আউটপুট কারেন্ট আইসি আর আউটপুট যে ইনপুট যে কারেন্ট আছে আইবি, সেটা থেকেও ক্যালকুলেশন করা যায়, কিন্তু আমাদের বলেছে এই লেখচিত্র থেকে অঙ্কন করতে। তাহলে এই লেখচিত্র থেকে কিভাবে করবে, দেখো এখানে আইবির একটা মান আছে, এখানে একটা আইবির মান আছে। তাহলে এই আইবির মানের জন্য দেখো আইসির একটা মান আছে, আবার এই আইবির জন্য আইসির একটা কি আছে মান আছে। তাহলে ডেল আইসি মানে দেখো এই মানটা থেকে আমরা এই মানটা কী করব, বিয়োগ করে দেবো। তুমি ধরে নাও এখানে এই জায়গাটায় আইসির ভ্যালু হচ্ছে কত 4.7, আর এই জায়গাটায় আইসির ভ্যালু হচ্ছে ধরো 3.2। ঠিক আছে, তাহলে ডেল আইসি কত হবে 4.7 মাইনাস 3.2, আর ডেল আইবি কত হবে, দেখো এই মানটা থেকে তুমি এই মানটা বাদ দাও। তাহলে এই দুটো ভ্যালু যদি আমরা বসিয়ে দিই, তাহলে এখানে প্রত্যেকটা মান আমরা পাবো। তাহলে বিটা সমান ডেল আইসি বাই নিচে কত হবে ডেল আইবি হবে। তাহলে এই লেখচিত্রে ডেল আইসি মানে এই যে কোনো তুমি আইবির দুটো মান নিতে পারো, এটা আর এটা নিতে পারো। তাহলে এইটার এটা যদি নাও, তাহলে তখন এইখানে আইসির ভ্যালু কত আর এইখানে আইসির ভ্যালু কত সেটা তোমাকে দেখতে হবে। গ্রাফ পেপার থেকে দেখো আমরা ওটা পেয়ে যাব। তাহলে ওই আইবির পরিবর্তন আর আইসির পরিবর্তনটা আমরা দেখব যে এই ফর্মুলায় যদি বসাই, তাহলে তখন কিন্তু আমরা এই লেখচিত্র থেকে প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক সেটা কিন্তু পেয়ে যাব। আর একটাও আইবি আর আইসির সঙ্গে যদি লেখচিত্র অঙ্কন করা হয় সেটা থেকে সহজে পাওয়া যায়। এইদিকে ধরো আইসি আছে আর এইদিকে যদি আইবি নিই, তাহলে সে লেখচিত্র এরকম টাইপের আসে, এইদিকে আইবি আর এইদিকে কত আইসি, তাহলে এরকম টাইপের আসবে। এটাতে সহজ হয়ে যাবে, ট্যান থিটা বা এর স্লোপটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সেটাতে সহজে হবে। ওটা দেখবে বইয়ে দেওয়া আছে, কিন্তু এটা দেওয়া নেই, এটা ভালো করে মনে রাখবে। নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, আচ্ছা এর আবার অথবা কোশ্চেন, ট্রানজিস্টরের ভূমির বেদ পাতলা ও ডোপিং ঘনত্ব খুব কম করা হয় কেন। ঠিক আছে, তার সঙ্গে বর্তনীর চিত্রসহ ট্রানজিস্টরের সুইচ ক্রিয়া ব্যাখ্যা করো। মানে ট্রানজিস্টরকে কিভাবে সুইচ হিসেবে ব্যাখ্যা করা হয়, ইউজ করা হয়। আচ্ছা, ট্রানজিস্টর তার এখানে দেখো ট্রানজিস্টরের ড্রপিংয়ের মাত্রা সবথেকে বেশি থাকে নিঃসারকে আর সবচেয়ে কম থাকে কোথায়, ভূমিতে। কেন কম থাকে সেটা দেখো এখানে লেখা আছে, কারণ ভূমিকে কম মাত্রায় ড্রপিং করলে নিঃসারক থেকে সংখ্যাগুরু বাহকগুলি ভূমির বিপরীত আদান বাহকের সঙ্গে সংযুক্ত না হয়ে সংগ্রাহকে পৌঁছায়। ফলে নিঃসারক প্রবাহের মান ভূমি প্রবাহের চেয়ে কী হয়, বেশি হয়। ওই জন্যেই দেখবে মাঝখানে যে বেসটা থাকে, সে বেসটার যে বেদ সেটা অনেকটা কম হয়, অর্থাৎ ওটা শুরু করা হয়, আর ওর যে ডোপিং সেই ডোপিংটাও কী হয়, সব থেকে কম হয়। এরপরে আর একটা কোশ্চেন বলে দিয়েছে ট্রানজিস্টরকে কিভাবে সুইচ হিসেবে ব্যবহার করা হয়। এটাই ছবি, দেখো ট্রানজিস্টরকে কিভাবে সুইচ হিসেবে ব্যবহার করা হয় তা বর্তনী চিত্রের সাহায্যে ব্যাখ্যা করে। এটা যে বর্তনী চিত্র আর ব্যাখ্যা দেখো এখানে লেখা আছে, যখন আইবি এর মান উচ্চ ধনাত্মক মানে পৌঁছায়, আইবি মানে ইনপুট কারেন্ট যেটা ফরওয়ার্ড বায়াসে আছে, তখন সংগ্রাহক নিঃসারক সংযোগটি সম্মুখ বায়াস লাভ করে এবং ট্রানজিস্টরটি সম্পৃক্ত অঞ্চলে চলে যায় বা স্যাচুরেশন রিজিয়নে। ফলে ভিসিসি এর মান পুরোটাই তার রোধ আরএল এর প্রান্তীয় বিভব প্রভেদ হিসেবে আচরণ করে। ফলে আইসি যথেষ্ট উচ্চমানের পৌঁছায়। এই অবস্থাটাকে বলা হয় ট্রানজিস্টরের কি অন, আর একটা হচ্ছে অফ। আবার যখন আইবি এর মান ঋণাত্মক হয় তখন ভূমি নিঃসারক সংযোগটি বিপরীত ব্যাসে চলে যায় এবং আইসির মান অতি নগণ্য হয়ে যায়। একে বলা হয় কি ট্রানজিস্টরের অফ। এটা ভালো করে মনে রাখবে। এখানে যে লেখাটা আছে সেই লেখাটা তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে, কারণ এই কোশ্চেনটা
তারপরে এখানে দেখো তিনটের মধ্যে একটা কোশ্চেন দেখবে থাকবে, একটা হচ্ছে তিনটে না চারটে, এর মধ্যে একটা 3 নম্বরের কোশ্চেন দেখবে থাকবেই। সেটা হচ্ছে জেনার ডায়োডকে কীভাবে ভোল্টেজ রেগুলেটর হিসেবে ব্যবহার করা হয়, ট্রানজিস্টারকে কিভাবে সুইচ হিসেবে ব্যবহার করা হয়, আর আরেকটা হচ্ছে ট্রানজিস্টারকে কিভাবে অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, এই তিনটের মধ্যে দেখবে একটা 3 নম্বরের কোশ্চেন থাকবে। আর এনপিএন ট্রানজিস্টারকে কমন এমিটার মোড, মানে দেখো এর মধ্যেই ছবিটা পড়ছে, তাহলে এই তিনটের মধ্যে একটা দেখবে পরীক্ষায় থাকবে। তোমরা দেখবে যে গত বছরে কোনটা এসেছিলে সেইটা ছাড়া বাকি দুটো কোশ্চেন কিন্তু খুব মনোযোগ দিয়ে ভালো করে লিখে লিখে প্র্যাকটিস করবে। ঠিক আছে, এই হচ্ছে কোশ্চেন, এরপরে আর কোশ্চেন নাই। এইগুলো হলো সব 3 নম্বরের কোশ্চেনের অ্যান্সার। নেক্সট যে ভিডিও, সেখানে 5 নম্বরের যে কোশ্চেনগুলো আছে সেগুলো করিয়ে দেব, তারপরে নেক্সট যে পেজ, সেই পেজটা আবার শুরু হবে। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, এবং কেউ যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।